চেয়েছিলে মায়ের কাপটা, এই যে এটা মায়ের কাপ, এটাতেও আমাদেরই ছবি। এই কাপটা মায়ের, এটা হচ্ছে আমাদের মিস্টার ওকে বাবু, আর এইটা হচ্ছে আমার। তো তোমাদের সকলকে কলকাতা ক্যানভাসে স্বাগত জানাই। আজকে আবার নতুন একটা ব্লগ, নতুন দিন। আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আমার আজকে একটু মনটা খারাপ, অল্প সামান্য, বেশি না। মনটা খারাপ, চতুর্দিকে প্রচণ্ড করোনা বাড়ছে। আমাদের এলাকাতেও করোনার অনেকগুলো রিপোর্ট হয়েছে আশেপাশে পরিচিতদের মধ্যে। এতদিন অন্তত পরিচিতদের মধ্যে ছিল না, এখন অনেকেই পরিচিতদের মধ্যে এরকম ঘটনা ঘটছে, হসপিটালে ভর্তি। তো সেই সব নানা কারণে, ডাক্তারের কথা যে বলেছিলাম যে কনফার্ম ছিল না, সেটাও কনফার্ম হয়েছে। এসব নানা কারণে একটু খুব বিভ্রান্তিতে আছি, মানে একটু মানসিক চাপে আছি। তো যাই হোক, একা তো আমরা খাই না, মাও আসবে, অপেক্ষা করো একটু। আর তেনাকেও একটু চাটার কফিটা দিয়ে আসি, মনে হয় তিনি আজকে আসবেন কিনা দেখি একটু। চলো সঙ্গে থাকো, কি কায়দা কানুন করে দেখি। চলো, প্রচণ্ড ব্যস্ত আজকে আবার, সে বাপরে বাপ অনেক কাজ করছে। দেখি চলো দেখি। মাম, কটা বাজে এখনো কফি টফি আসে না? ফালতু চিল্লা। এত দেরি কি করো? এত দেরি করে কি করো তুমি? কিসের দেরি? এই যে এত দেরি করে এলে কিসের দেরি? কে বলছে দেরি করে? না টিনার মতো বলি, কিসের দেরি, কোথায় দেরি, কখন দেরি? যাই হোক না, আমার আজকে মন মেজাজ খুব খারাপ, মুড খারাপ আছে। কিসের জন্য? আর তুমি ওইখানে খাবার খেতে যাবে না আমাদের সঙ্গে? না, আমার প্রচুর কাজ আছে। এক নম্বর, নাম্বার ওয়ান। তুমি এতগুলো খাবে না তো বিস্কুট? আরে দেবে তো দাও না, এতগুলো খাবে কথা? গুনে বিস্কিট খাবো বলুন তো? মানে দেখা হলেই এমনি মন মেজাজ খারাপ আছে। আমার কি হয়েছে জানেন, আমার এই গোপ্রো যে ক্যামেরাটা ছিল কি ইনফ্যাক্ট আছে, তো এটা ব্যাটারি জন্য আমি একটা ব্যাটারি তো কোম্পানি দিয়েছিল, আরও দুটো ব্যাটারি আমি আনিয়েছিলাম। তো আমি গত 6-7 মাস ধরে র্যান্ডামলি ইউজ করছি গোপ্রো, ওই 3টে ব্যাটারি নিয়ে। ব্যাটারি পারফরমেন্স খুব ভালো ছিল, কিন্তু রিসেন্টলি একটা ব্যাটারি আমার নষ্ট হয়ে গেছে, মানে হিটে কোনো কারণে। ওই দুটো অরিজিনাল নয়, মোস্ট প্রবাবলি একটাই কোম্পানি অরিজিনাল দিয়েছিল, বাদ বাকি কিনেছিলাম। ওটা হিটে নষ্ট হয়ে গেছিলো, ফুলে গেছিলো, বাস্ট হওয়ার জোগাড় মনে আছে? কৃষ্ণনগরে ছুট করতে গিয়ে এটা হয়েছিল। তো আমার কাছে আরো দুটো ব্যাটারি ছিল, একটা তো এর মধ্যে আছে, আর একটা আগের দিন ইউজ করতে গিয়ে দেখুন এটা কেমন ফুলে গেছে এবং খুলে এসছে। এর ফলে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ডিফোকাস আছে। তো এর ফলে ফুলে গেছে, এটা নষ্ট হয়ে গেছে আর কি। এটা আর ইউজ করা যাবে না। একটা ব্যাটারির দাম নিয়েছিল 1675 এরকম করে কিছু, আমি আরও দুটো কিনেছিলাম। তো যাই হোক, আমাকে আরও দুটো ব্যাটারি আনতে হবে অ্যামাজন থেকে, আর ততক্ষণ এই গোপ্রোর একটা ব্যাটারি নিয়ে আমাকে চালাতে হবে। এইসব নিয়ে একটু গেটে আছে, তারপর প্রচুর কাজ। সেটা তো বুঝলাম, তোমার কি ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তার জন্য মন খারাপ, না আবার খরচা হবে তার জন্য মন খারাপ? আরে নষ্ট হয়ে গেলেই মানে আমাকে কিনতে হবে, গোপ্রো ছাড়া আমি চলতে পারি না। আচ্ছা, এইসব কাজ করবে অথচ জিনিসটা খারাপ হবে না, এর কি আজম্য? যতদিন থাকবো ইহ জগতে ততদিন চলবে একটা ব্যাটারি? ঠিক, একটা না তিনটে, সেটা ঠিক, কিন্তু আমার এটা হয়েছে, এই আমার ব্যাটারি চলে যায় মানে একটার দাম 1675 টাকা জানেন। আর এটা আছে অরিজিনালটা, এটা খুব ভালো, এটা সার্ভিস দিচ্ছে, কিন্তু এইটা ঠিক আছে ফুলে খরচা। একে লকডাউন, অবস্থা খুব খারাপ, ভালো নয়, ফিনান্সিয়াল কন্ডিশন, তার উপরে আবার খরচা। আর গোপ্রো ছাড়া আমি অন্ধ, এটা আমার মানে হট ফেভারিট ক্যামেরা। ঠিক আছে, তুমি একবার তো যাই হোক, ডিস্টার্ব করো না, তুমি এসো একবার। শুরু করে দাও, শুরুটা করে দাও যেরকম তোমার স্টাইলে। ও অবশ্যই, মানে আমার এটা খুব পপুলার হচ্ছে দিনকে দিন, দেখেও ভালো লাগছে। ওকে, এইসবে মুখ করে না, এই জন্য বলতে ইচ্ছে করে না। আবার না বললে বলে বলো ওটা বলো দেখি, ইস বলবে বলেই তো আমাকে বলতে বলো। জঘন্য এটা কেন বলো? আগের দিন ওটা আমার স্টাইল, তাই না? ভালো লাগে। আর এটা হচ্ছে, আমি আগের দিন ভুল বলেছিলাম, এটা হচ্ছে বিস্ক ফার্মের গুগলি বিস্কিট, দারুণ, আমার হট ফেভারিট, এখন আমার খুবই প্রিয়, কি দারুণ খেতে, হেভি খেতে আর কি। সঙ্গে ওপরে চিনি টিনি দেওয়া আছে, ওই জন্য বেশি ভালো লাগে। চিনি মিষ্টি রয়েছে তো ভালো লাগে। চলো না ওখানে একসাথে বসে একটু খেয়ে নিই। জিনিসটা করো না, তাড়াতাড়ি এখান থেকে যাও, তোমাকে দেখলে আমার মাথা ঘুরছে। আজকে আমি প্রচন্ড ব্যস্ত, আমি আসছি, পরে আসছি। কি গো, এই ক্যামেরা নিয়ে গেছো?
কি করে হয়তো ক্যামেরা ছাড়াই শ্যুট করছে বলা যায় না, কিছু ভয় নেই, ভরসা নেই। ও অর্ধেক দিন শ্যুট করে, ক্যামেরা রেকর্ড টেপে না, বুঝলেন তো, এমনি বকে যায়। আর আমাকে দেয় এডিট করো, এবারে এসে দেখি কিছুই নেই, কোথায় কিছু করো নি, ও তাহলে বোধহয় রেকর্ডটা টিপতে ভুলে গেছিলাম, এরকম হয়। আজকে তো ক্যামেরা এখানে ক্যামেরা ছাড়া চলে গেছে, দেখুন ক্যামেরা ছাড়াই ও সব কিছু করে টোরে নিয়ে বলবো যা আমি তো ক্যামেরায় নিয়ে যাই। আরে এবার ক্যামেরাটা দাও ঠাটা। হ্যাঁ, তা প্রথমে গেলে দৌড়াদৌড়ি করে লাফিয়ে ক্যামেরা না নিয়ে নাও না, ভালো লাগছে না। আচ্ছা ওইটা বলো, তুমি ক্যামেরা ছাড়া শুট করো যে? ক্যামেরা ছাড়া করিনি, এই দেখ কিরকম ফালতু কথা বলে দেখো। ক্যামেরা ছাড়া কোনোদিনও শুট করা যাবে কি? এতটাই পাগল যে আমি ক্যামেরা ছাড়া শুট করবো? ক্যামেরা ছাড়া করি না আমি। শুটিং এ অর্ধেক সময় প্লেটা টিপি না, মানে রেকর্ডটা টিপি না, সেটাই হচ্ছে ব্যাপার। একদিন না ডিমের একটা ঝোল আমাকে অনেকে জানতে চেয়েছিল, পরে সেটা দেখিয়েছি ঠিকই, কিন্তু অনেকে বলেছিল যে দিদি এই রান্নাটা আমাকে দেখিও, আমাদের দেখিও। এবারে সেইটা আমি পুরোটা শুটিং করেছি, তারপরে দেখতে আমি রেকর্ডই টিপিনি, কিন্তু রান্না তো আর দ্বিতীয়বার করতে পারবো না, বাস সেদিন গেল ঝাড়। এই মাঝে মাঝে লাগে না ভিডিও আসছে না, তার কারণে ওইসব করে, রেকর্ড ছাড়া সব চলছে। হ্যাঁ আমি একটু ভুলও আছে। যাই হোক, ক্যামেরা দেবে তো নিতে? হ্যাঁ, দাও, আমার মাথা ক্যামেরা। খেতে নয়, ক্যামেরা নাও, যাও। আরে দাও আসছি না। আবার। খেলাও। নাও তোমার কফি, বিস্কিট নাও। কি করলে দুপুরবেলা? ঘুমিয়েছো? তোমার হাত কাঁপছে তো পুরো। না ঘুমোইনি তো, কি করলে? একটু বসে টিভিতে দেখছিলাম। টিভিটা দেখছিলাম। আজকে আমরা নিরামিষ দিন আলু পোস্ত খেয়েছি, মিউলির ডাল, আলু পোস্ত, আর রাত্রিবেলার জন্য আছে ধনে পাতার বড়া। চাটনি বল। ও হ্যাঁ, আমড়ার চাটনি আছে, ওটা আবার মার আর মার জামাইয়ের খুব ফেভারিট খাবার, তো তাই জন্য মার মনে থাকে চাটনিটা। তো আজকে বসেছি আমরা দুজনে, অত কাজকর্ম নিয়ে প্রচন্ড ব্যস্ত। আর আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ারও করবো, সেটা হচ্ছে যে তোমরা আমার মাকে তো রোজই দেখো, আর প্রায় রোজই দেখো, তোমরা আমার মাকে ভীষণ ভালোবাসো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার বাবাকে তোমরা সেভাবে দেখতে পাওনি। আজকে বাবার জন্মদিন 14ই জুলাই, জন্মতিথিটা আমি বলেছিলাম উল্টো রথের দিন বাবার জন্মতিথি ছিল, আর আজকে হচ্ছে জন্মদিন 14ই জুলাই। জন্মদিন যেহেতু উল্টো রথের দিন হয়েছিল, সেই জন্য মা দাদু কি বলতো তোমায় বলো বাবাকে নিয়ে? কি বলতো বলো, মনে আছে কি বলতো? বলতাম তুমি শ্রীকৃষ্ণের পাইছো, বুঝলা? অষ্টম গর্ভে বাবার জন্ম এবং উল্টো রথের দিন, তাই জন্য মাকে বলতো, মা যদি রেগে যেত উল্টো পাল্টা কিছু বাবার তো উল্টো পাল্টা শেষ নেই, করতো, আর সেই মাকে বলতো তুমি উল্টো রথে, সে কি অষ্টম গর্ভের সন্তান ও আমার, তুমি তুমি শ্রীকৃষ্ণ পাইছো, শ্রীকৃষ্ণের পাইছো। শ্রীকৃষ্ণরে পাইছো। বাবার জন্মদিন উল্টো রথ, বাবার মৃত্যুদিন দোল পূর্ণিমা, বাবার দীক্ষা হয়েছিল বোধহয় দোল পূর্ণিমা। আমাদের বাড়িতে মায়ের যে মূর্তিটা দেখো, আনন্দময়ী মায়ের যে মূর্তিটা পাথরে, সেইটা অদ্ভুত ভাবে এসেছিল বাবার হাতে দোল পূর্ণিমার, মানে বাবার কাছে মা এসেছিলেন দোল পূর্ণিমার কিছুদিন আগে বোধহয়, না দোল পূর্ণিমার দিন প্রতিষ্ঠা করা হয়েছিল। সেটা একটা অদ্ভুত গল্প মনে পড়ছে আজকে, মানে বাবার কথা বলছিলাম একটু আগে বসে বসে মা আর আমি, তো তখন অনেক কথা মনে হলো যে কিরকম তখনকার দিনে সবে রিটায়ার করেছেন বাবা, সবে রিটায়ার করেছে, তো দূরদর্শনে চাকরি করছে স্নেহাশিস সান্যাল। তো স্নেহাশিস কাকুর বাবার সঙ্গে ভীষণ ভালো একটা সম্পর্ক ছিল। তো স্নেহাশিস কাকুর পরিচিত কাকুর বাড়িতে উনি, মানে কাকু গিয়েছিলেন, গিয়ে উনি মানে যার বাড়িতে গেছিল সে তোমার এই সমস্ত মূর্তি তৈরি করে, পাথর কেটে মূর্তি তৈরি করে। না এটা বোধহয় প্লাস্টার অফ প্যারিসের না, না না, তাহলে এটা কি পাথরের না? না পাথরের না, মানে উনি এই মূর্তিগুলো তৈরি করেন, অনেক দেবতার মূর্তি রয়েছে। এবারে যার যে গুরুদেব প্রত্যেকেরটা নিয়ে চলে গেছে, তো সেইখানে দেখেছেন মায়ের এই মূর্তিটা রেডি করা আর কি। তখন ছেলেটিকে জিজ্ঞেস করেছে স্নেহাশিস কাকু যে তুই এইটা বানিয়েছিস? বলছে হ্যাঁ, কিন্তু মায়ের আনন্দময়ী মায়ের মূর্তিটা এখনো নেওয়ার মতো কেউ, আমি তো জানি না ওনার কেউ এখানে শিষ্য আছেন কিনা,
তখন ওই আমাদের তো তখন মোবাইল ছিল না, আর্ট কলেজের স্টুডেন্ট ছিল সেই ছেলেটি। তো স্নেহাশিস কাকু সাথে সাথে বাবাকে বাড়িতে ফোন করেছিল যে সুজনদা বাড়ি আছো? বলছে হ্যাঁ আছি। বলছে আমি কিছুক্ষণের মধ্যে তোমার বাড়িতে যাচ্ছি, তুমি বাড়িতেই থাকো, আমি তোমার জন্য একটা দারুণ গিফট নিয়ে যাচ্ছি। বাবা তো বুঝতেই পারেনি কি নিয়ে আসছে, ঠিক আছে। তারপরে দেখে কাকু বাবার জন্য খুলে দেখো কি এনেছি। না না, হ্যাঁ তখন আরো পরে তুমি চলো তোমাকে একটা সারপ্রাইজ দেবো। ও হ্যাঁ, বাবাকে নিয়ে গিয়েছিল। হ্যাঁ সারপ্রাইজ দেবো, বাবাকে নিয়ে গিয়েছিল। দেখো মূর্তিটা তো ভারী আছে, নিতে এসেছিল, বাবাকে নিয়ে বলেছে চলো তোমার একটা সারপ্রাইজ দেবো বলে বাবাকে নিয়ে গেছিল সেখানে। তারপরে বাবা তো দেখে মানে কেঁদেই ফেলেছে আর কি, এরকম একটা না চাইতে শোনার মতো অবস্থা। তারপরে বাবা নিয়ে এসেছিলেন মায়ের মূর্তিটা, এবং তারপরে আমরা প্রতিষ্ঠা করেছিলাম, সেটাও দোল পূর্ণিমার দিন। আর বাবা অদ্ভুত মানে ভক্তি ছিল বাবার মধ্যে, সেই ভক্তিটা না মার আছে না আমার আছে। বাবা কীর্তন হতো সেই সময় আমাদের বাড়িতে, প্রত্যেক বৃহস্পতিবার কীর্তন হতো। কীর্তন করতে করতে বাবা না হাউ হাউ করে কাঁদতো আর খোল বাজাতো না, পাগলের মতো খোল বাজিয়ে কীর্তন করছে। বাবার কোনোদিন কোনো সমস্যা হতো না। তো এইরকম ছিল বাবা, খুব হইচই টাইপের মানুষ ছিল, হইচই করা মানুষ। মনের দিক থেকে কোনো রকম বুদ্ধি ছিল না, সাংসারিক বুদ্ধি ছিল না, কিন্তু মনের দিক থেকে কোনোদিনও কোনো কপটতা ছিল না। যার জন্য উনি ওনার মালিককে বলেছিলেন, ওনার মালিক একদিন মানে যেখানে চাকরি করতো সে মজা করেই বলেছিল যে এরকম তুমি আপনি যে মা মা করেন কি পান? বলে এই যে সারাদিন আমি আনন্দে থাকি, আমার কোনো টেনশন নেই, আপনি আমাকে প্রমোশন না দিলেও আমার কিছু যায় আসে না, এটাই আমার মায়ের থেকে পাওয়া। এইরকমই সত্যি বাবা এরকম ছিল। বাবাকে প্রমোশন দিল কি দিল না, এবং রিটায়ারমেন্টের পরে বাবাকে মানে স্বয়ং মালিক যিনি তিনি বলেছিলেন যে আপনি এক্সটেনশনে থাকুন। বাবা থাকেনি, বলছেন না রিটায়ারমেন্টের পরে এক্সটেনশন মানে হ্যাঁ রিটায়ারমেন্টের পরে এক্সটেনশন মানে হচ্ছে আমি ইয়ে করতে পারবো না, মানে আমি সেই সম্মানে থাকতে পারবো না, বলে আমি থাকবো না। বাবা বেরিয়ে চলে এলো। বাবার সম্মানবোধটা অসম্ভব বলেছিল, সহকর্মীরা বলেছিল যে সুজন তুমি সুজনদা আপনি আপনার অ্যাপ্লাই করুন যাবেন। বাবা বলছে না। হ্যাঁ মানে মালিক পক্ষ রাজি ছিল, বাবা অ্যাপ্লাই করলেই ব্যাপারটা হয়ে যেত, কিন্তু বাবা সেটা করলোই না, বলে না। এবং কোনো মানুষ রিটায়ারমেন্টের পরে এইরকম ভাবে যে তার স্টাফেরা এবং যারা একটু কম লেভেলের রয়েছে তারা যেভাবে বাবার জন্য কেঁদেছে, আর বাবাকে এক একজন এক একটা জিনিস দিয়েছে, কেউ ঘড়ি, কেউ মানে দেয়াল ঘড়ি, কেউ হাতের ঘড়ি, নানা রকম জিনিস নিয়ে বাবা ফিরছে। কিন্তু অদ্ভুত আমি দেখেছি রিটায়ারমেন্টের পরে যেটা হয়, মানুষের মনে একটা দুঃখ আসে, বাবার কিচ্ছু আসেনি। বেয়ারা এসেছিল, দুজন বেয়ারা বাবাকে দিতেও এসেছিল, তারা তাদেরকে বাবাই চাকরি করিয়ে দিয়েছিল। এখনো বাবার মৃত্যুর পরেও তারা ফোন করেছিল, তারা এখন ভালো পোস্টে চাকরি করছে, তারা এখন আর বেয়ারা নেই আনন্দবাজারে, কিন্তু খুব খুব বাবাকে। তো রিটায়ারমেন্টের পরে বাবার আনন্দের কারণ একটাই যে আমি এবার আমার নিজের মতো করে কাজ করতে পারবো। আমি প্রত্যেক দিনই তোমাদের কাছে বলি বাবা একটা কাগজ বের করেছিল, সেটা হচ্ছে এই কাগজ সময় অসময়। এটা একটা ধর্মীয় পত্রিকা, আর এটা দেখতে পাচ্ছ বাবার ছবি। তার কারণ হচ্ছে যে বাবার মৃত্যুর পর এই একটা কপি আমি নিজের হাতে তৈরি করেছিলাম, যেটা সম্পাদকীয়টা আমার লেখা ছিল, এবং এইটা বাবা শুরু করেছিল কাজটা, বাবা শেষ করতে পারেনি, তো শেষটা আমি করেছিলাম। করে আমি জাস্ট লাস্ট কপি, এটা চৈত্র সংখ্যা, এটা আমি বের করেছিলাম বাবাকে নিয়ে সকলেই লিখেছিল, সঞ্জীব চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকে বাবার উপরেই লিখেছিল। আমি সকলকেই অনুরোধ করেছিলাম যে বাবার উপরে লেখা দিয়েছিল, এবং প্রত্যেকে হ্যাঁ মানে প্রত্যেকে, শঙ্কর কাকু, ডক্টর শঙ্কর ঘোষ, যিনি বাদশা সিনেমায় খুব বিখ্যাত, বাদশা যিনি হয়ে বাদশা সিনেমার যে বাচ্চা ছেলেটি, সে হচ্ছে শঙ্কর কাকু। তো শঙ্কর কাকু এখনো আমাদের খোঁজ নেয়, বাবাকে ভীষণ ভালোবাসে। এই বাবার কয়েকটি ছবি সভা করি, এটা ব্যারাকপুর মিশন না, এটা হচ্ছে তোমার মুরাল ভাই, যে পাশে মুরাল ভাই খুব ভালোবাসে, মুরাল ভাই খুব ভালোবাসতেন। বেলা ব্রহ্মচারিণী বাবাকে খুব ভালোবাসতেন। এইসব ছবি। এইটা হচ্ছে বাবা পুরীর সমুদ্রে অল্প বয়সে, এটা আমার বিয়ের সময়। আর এইটাই হচ্ছে বাবার মাঝ বয়সের ছবি, মানে অফিসে তোলা বসে মাঝ বয়সের ছবি।
বাবার গল্প খুব মনে পড়ছে আজকে, বাবার এক একটা গল্প। বাবার জন্মদিন যে বছর লাস্ট হলো সে বছর কেক কাটা হয়েছিল, বাবা খুব রেগে গিয়েছিল। জীবনে প্রথম বাবার জন্মদিনে কেক কাটা হয়েছিল, বাবা খুব রেগে গিয়েছিল, বাবা কেক কাটবেই না। তারপরে আমরা বোঝালাম যে বাবা, আমার মাস্টারতো ভাইয়ের বউ নিয়ে এসেছিল কেক, ওরা কষ্ট করে এনেছে, তুমি কাটো। তারপরে কেটেছিল, কিন্তু খুব অপছন্দ করে কেটেছিল। সেটাই বাবার লাস্ট জন্মদিন পালন সেইভাবে। তারপরে তো অদ্ভুত ভাবে চলে গেল সেই দিনটা, মানে ভাবিনি আমরা, ডাক্তারও ভাবেনি যে বাবাকে, যে ডাক্তারও দেখতেন তিনিও ভাবেননি যে বাবা সেদিন চলে যাবে। বাবা সেদিন পুরো সুস্থ, হঠাৎ করেই চলে গেলেন। তো সেই আজকে একটু সেই জায়গা থেকে যাই হোক, প্রচুর বাবার কথা বললাম। বাবার কথা তো বলা হয় না, মাকে নিয়ে আমরা এখন আছি, ভালো আছি। মারও হয়তো মনে হয়, কিন্তু সত্যি কথা যেটা, বাবার সঙ্গে হয়তো আমাদের, মানে আমার বিশেষ করে মায়েরও খুব যে একটা সেই বাবার ঘাড়ে উঠে পিঠে উঠে বা আদর পেয়েছি সেটা নয়। এটা মাও এক সময় রেগে গিয়ে বলে কি বাবা বাবা করে কাঁদিস এখনো, কিছুই তো তোর জন্য সেভাবে করেনি। সত্যি বাবা প্রচন্ড ব্যস্ত থাকতেন কাজকর্ম নিয়ে, বাবা পারিপার্শ্বিক লোকের উপকার করতেন, ফলে আমাদের প্রতি যে কর্তব্যটা সেটা বাবা করেনি বলবো না, আমাদের কোনোদিন না খাইয়ে রাখেনি, আমাদের কোনোদিনও ছেঁড়া জামা কাপড় পরায়নি, বেশি হ্যাঁ এমনকি মার্কেট থেকে বিরাট দামি জামা কাপড়। এমনকি আজকে আমি যে ট্রেনে বাসে মানে যেতে পারি না, সেটা কিন্তু আমার বাবার জন্য। বাবা কোনোদিন আমার ট্রেনে বাসে চড়ায়নি, যত কষ্টই গেছে না কেন। আমি জানতাম যদিও ট্রেনে করে শিয়ালদা অবধি যাব, তারপরে সেটা ট্যাক্সি হবে, আমি কোনোদিন শিয়ালদা থেকে আর বাসের রাস্তা জানি না। বাবা খুব কষ্ট করেই কিন্তু এগুলো আমাদের করিয়েছেন, কোনোদিন না। এবং প্রচুর গল্প আছে, মাকেও কেউ অসম্মান করেছে, বাবা সেটা প্রতিবাদ করেছে, এই জিনিসগুলো ছিল। কিন্তু যে ওই যে একটা বেশ ব্যাপার থাকে না, খুব বন্ডিং ফ্যামিলির সঙ্গে, বউ মেয়ে এই নিয়েই থাকবো, বাবার সেই টাইপটা ছিল না, সেই জগতের ছিলেন না আর কি। এমনিতেও ব্যস্ত থাকতেন, আজ এখানে কাল সেখানে বক্তৃতা দেওয়া, তারপর খবরের কাগজের চাকরি তো বুঝতেই পারছো, প্রচন্ড দায়িত্বের চাকরি। সেই সবগুলো করার পরে নিজেদের যখন খুললো এই খবরের কাগজটা, মানে ম্যাগাজিন, এটা মান্থলি ম্যাগাজিন, এইটাও একটা ভালো নাম করেছিল। সেই অর্থে খুব একটা লাভ করেনি, আমি আগেও বলছিলাম যে লসেই গেছে, কিন্তু নাম করেছিল। এখনো ফোন আসে, তাই না মা? মায়ের কাছে এখনো ফোন আসে, সময় সময় কি এখনো বেরোচ্ছে, পরশু দিনও ফোন এসছে, সময় সময় কি এখনো বেরোচ্ছে। স্বপন ঘোষ নাকি? হ্যাঁ, আছেন একজন শান্তিনিকেতনের স্বপন কাকু, আমাদের টাইটেলটা আমি ঠিক মনে করতে পারছি না। স্বপন কাকু বাবাকে ভীষণ 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 ভালোবাসতে, বাবা প্রচুর ভালোবাসা পেয়েছে, মানে কেউ বাবাকে অপছন্দ করতেন না। এবং বাবার বন্ধুর যে সার্কেলটা ছিল, সেটা বাবার অদ্ভুত হচ্ছে, বাবা যেরকম শীর্ষেন্দু মুখার্জি, সুনীল গাঙ্গুলি, এরা আমাদের বাড়িতে এসেছেন বাবার বন্ধু হিসেবে, তেমনি পাড়ার সুনীল দা, তারপরে আরো এরকম ধরনের যারা পাড়ার লোক, ছোটবেলা থেকে বাবা যাদের সঙ্গে মিশেছে, তাদের সঙ্গেও কিন্তু বাবার রাস্তা দাঁড়িয়ে গল্প করতো। ও সুনীল দা আসেন তো গল্প করি, এরকম। বাবা কিন্তু কোনোদিন ভোলেনি নিজের মানে ছোটবেলাটা, ও দিকটা, যে আমি এই পাড়া থেকে বড় হয়েছি, পাড়ার লোকেদেরকে আমি অবহেলা করে আমি খুব একটা বিরাট হয়ে গেছি, কখনো না। তাদের সঙ্গেও যেরকম ভাবে মিশতো, এদের সঙ্গেও সেরকম ভাবে। এবং আমাদের বাড়িতে পুজো হতো, এসডিও থেকে শুরু করে সবাই আসতেন, আমাদের পাড়ার লোক যেখানে বসছে সেখানেই কিন্তু তারাও বসতো পাশাপাশি। কোনোদিন ভেদাভেদ বাবার ছিল না, যে না এরা বিরাট জায়গা থেকে এসছে আলাদা করে বসতে দাও, না, কখনো না। বহু দিন আমাদের বাড়িতে পুজো হয়েছে, বিরাট পুজো হয়েছে, আনন্দময়ী মায়ের বিরাট পুজো হতো, উৎসব। দুবেলা রান্না হচ্ছে, আর পাড়ার প্রতিবেশী দুবেলা খাচ্ছে, বড় বড় লোকেরাও আসতেন সেই সময়, বিখ্যাত সব শিল্পী গান গেয়েছে, ধনঞ্জয় ভট্টাচার্য এসেছিলেন, হ্যাঁ গান গেয়ে গেছেন। তো যাই হোক, মা কফি খাচ্ছ? মা কিছুই বলছে না কেন, এটা তোমাদের মনে হতে পারে। মা বলছে না কারণ
মায়ের সঙ্গে খুব একটা বাবার স্মৃতি সেই অর্থে নেই, তাই তো? না, আমি হসপিটালে গেলে আমাকে তো হ্যাঁ, মা নেই মানে বাবার অন্য কোনো কারণ তা নয়, কিন্তু বাবা নিজের কাজ নিয়ে প্রচন্ড পাগল ছিলেন, ভীষণ ভাবে কাজের ব্যাপারে অসুস্থ হয়ে পড়ে সেটা আবার কিন্তু ছিল। মা যখন অসুস্থ হয়েছে, আমরা যখন এক একজন করে জন্মেছি, মাকে কিন্তু দেখাশোনা বাবাই করেছে, মানে ধমক দিয়ে তুমি কেন ছানাটা খাওনি এরকম পরে শুনেছি মাই গল্প করেছে। ওই সময়টা বাবা মারাত্মক সাপোর্ট দিয়েছে মাকে। বাবা একটা অদ্ভুত মানুষ ছিল, অদ্ভুত, অত বড় মনের মানুষ আমিও না মানে কি, আমরা কেউই না। আর আঘাত তো প্রচুর পেয়েছে জীবনে, প্রচুর আঘাত পেয়েছে, যেমন করেছে তেমনি আঘাতও পেয়েছে। এটা বাবার থেকে আমি এই অভিজ্ঞতাটা নিয়েছি, তবু পারি না, উল্টোটা করে ফেলি। মিশনের যে কেষ্ট মহারাজ ওনাকে খুব শ্রদ্ধা, হ্যাঁ খুব ভালোবাসতো। আমাদের যে পুরনো বাড়িটা সেটা জোর করে বাবাকে পাঠিয়ে দিয়েছিল চুনসুকি। বাবা একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বালি পড়ছে, ইট পড়ছে বাড়ির সামনে, কি ব্যাপার? বলে কেষ্ট মহারাজ পাঠিয়ে দিয়েছেন। তারপর জিজ্ঞেস করেছে কি ব্যাপার মহারাজ এসব? বলছে আপনি তো নিজে করবেন না, আমি পাঠিয়ে দিলাম, এবার আপনি টাকাটা দিয়ে দিন, এরকম ব্যাপার। বাবাকে খুব ভালোবাসতো। অনেকে মানে রাঙা ঠাকুরের শিষ্য যদি কেউ তোমরা থেকে থাকো জানো, সামনাগরে রাঙা ঠাকুর বাবাকে অসম্ভব ভালোবাসতেন, অসম্ভব। রাঙা ঠাকুর মানে আমি যেদিন বাবা মারা যায় তার আগের দিন, হ্যাঁ না তার আগের দিন, হ্যাঁ ফোন করেছিলাম যে ঠাকুর বাবা কিরকম একটা করছে, বাবার ভাব প্রতি ভালো লাগছে না, তো আপনি কি একটু আসতে পারবেন? না, যেদিন মারা গেল সেদিন। তখন বললো আমার তো আজকে বিরাট পুজো আশ্রমে, যদি আমি আসনে বসে বুঝি, আমি দেখো আমি সত্যি আমি আস্তিকও নই নাস্তিকও নই, কিন্তু কিছু জিনিস আমি না সত্যি নিজের চোখে দেখেছি। উনি বললেন আমি যদি আসনে বসে বুঝি যে সুজনদার পরিস্থিতি ভালো না, তাহলে আমি যাব মায়ের প্রসাদী ফুল নিয়ে, আর যদি দেখি না ঠিক আছে কোনো টেনশন নেই, তাহলে আমি আজকে যাব না, কালকে যাবো। বললাম আচ্ছা ঠিক আছে। 4টের সময় আমি শুয়েছি, মা হঠাৎ আমাকে গিয়ে ডাকছে, মা রাঙা ঠাকুর এসছেন। যেই বলেছেন আমার তখনই একটা ভেতরে কাজ করেছে, রাঙা ঠাকুর কেন এলেন? রাঙা ঠাকুর তো আমাকে এই কথা বলেছে। আমি মাকে কিছু আর বলিনি। তারপর রাঙা ঠাকুরকে দেখে বাবা বলছেন যে এরকম, আমি ভালো হবো তো ঠাকুর? বলছে আপনি তো মায়ের ভক্ত, মায়ের সাথে কথা বলুন, মাকে জিজ্ঞেস করুন মা কি বলছে, আর যদি নাও মা আপনাকে সময় হয়েছে ডেকে নিয়ে যাবে, ছেলের মায়ের কাছে যাবেন, দুঃখের কি আছে, এরকম বলছে। হ্যাঁ সেটা ঠিক, এটা ঠিক বলে টোলে রাঙা ঠাকুর মাথায় হাতটা বুলিয়ে দিয়ে যখন যাচ্ছে, তখন মাকে বললো মা মানসিক ভাবে তৈরি হও। বুঝে গেলাম যে কিছু একটা ইঙ্গিত করেই গেলেন। তারপরে তো ব্যাস রাত্রি 11টার সময়, 11:30 না, ওই 12টা কত, 11:30 নাগাদ অসুস্থ হলো। মানে জাস্ট মানে মনে হচ্ছিল বাবা যেন ওয়েট করছিল ওই পূর্ণিমাটা লাগার জন্য। দোল পূর্ণিমা লাগলো, বাবার শেষ। তো যাই হোক, আজকে এখানে একটা ইমোশনাল আজকে হয়ে গেল ভিডিওটা। মজা করতে চেয়েছিলাম, হলো না। নিশ্চয়ই ফিল করবে তোমরা আজকের বিষয়টা। আশা করি আজকের ভিডিওটা থেকে মানে আমি সেভাবে ইনভলভ হতে মানে মজা কিছু করতে পারলাম না, মানে আমার আজকে সত্যি মজা আসেনি, খুব একটা কিছু করতে পারিও নি, এমনিও একটা করোনার টেনশনে আছি। তো যাই করলাম, যাই মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে, হালকা লাগলো, ভালো লাগছে, মারও আশা করি ভালো লাগছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। করোনা কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়ছে, কাজেই খুব সাবধানে থেকো। আর আমাদের নিয়ে টেনশনের কিচ্ছু নেই। আমাদের যদিও বা মাঝে সাঝে বেরোতে হয় একঘেয়েমি কাটানোর জন্য, আমাদেরও একঘেয়ে লাগে, তোমাদেরকেও যেগুলো আমরা করে দেখাই সেগুলো একঘেয়ে লাগতে পারে, সেই জায়গা থেকে হয়তো আমাদের বেরোতে হয়, কিন্তু আমরা একদম প্রিকশন নিয়ে বেরোই, কোনো টেনশন নেই। আর এখন না সত্যি ঘরে বসে থাকলেও হয়ে যাচ্ছে, বিশ্বাস করো, আমি তো যে কটা শুনলাম ঘরে বসে থাকলেও হয়ে যাচ্ছে। কাজে এই জায়গাটাকে আর ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, আর কিছু করার নেই। তার মধ্যেই বাঁচতে হবে, আনন্দের সঙ্গেই বাঁচতে হবে, ভয় নিয়ে বেঁচে লাভ নেই। ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর অবশ্যই সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, কলকাতা ক্যানভাস।